পাল্টাপাল্টি আঘাতে কাঁপছে ইরান ইসরায়েল। যতদিন প্রয়োজন হামলা চলবে বললেন নেতানিয়াহু। প্রতিরক্ষায় পিছপা হবে না তেহরানও। সংঘাত বাড়লে নিয়ন্ত্রণ অসম্ভব, সতর্কতা গুতেরেজের। ডাকসু নির্বাচন নিয়ে দ্বিমুখী অবস্থান, দ্রুত তফসিল চায় গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র শিবির। ভোটের পরিবেশ নেই বলছে ছাত্রদল। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস প্রশাসনের। ভয়ঙ্কর রূপে ডেঙ্গি, বহুতল ভবনে মিলছে এডিসের লার্ভা। মশক নিধনে উদাসীনতার অভিযোগ, তৎপর মনিটরিং সেল। দাবি 2 সিটির র্যাপিড ক্রাশ প্রোগ্রামের তাগিদ। এবং অর্থ সংকটে বন্ধ কক্সবাজারের উখিয়ায় বিশেষায়িত হাসপাতাল। সেবা বঞ্চিত কয়েক লাখ বাসিন্দা ও রোহিঙ্গা। দ্রুত চালুর চেষ্টায় প্রশাসন। দেখছিলেন শিরোনাম। ভোরের সময় সঙ্গে আছে আইরিন আয়াত। ইরান ও ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে 15টি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। পাল্টা জবাবে হাইফায় ইরানি হামলায় আহত হয়েছেন অন্তত 31। সংঘাতের মধ্যে ইরানের সেমনান শহরে 5.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শহরটির কাছে একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রের অবস্থান হওয়ায় তা উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলার প্রশ্নই ওঠে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, লক্ষ্য অর্জনে যতদিন প্রয়োজন ইরানে হামলা চালিয়ে যাবে তার দেশ। তিনি দাবি করেন, শুধু ইসরায়েল নয়, বিশ্বের বহু দেশকেই বাঁচানোর লড়াই করছে তার দেশ। 20,000 ক্ষেপণাস্ত্র এবং একটি উন্মাদ শাসক গোষ্ঠীর পারমাণবিক বোমার হুমকি, এটা ইসরায়েলের অস্তিত্বের সংকট। যতদিন লাগবে ততদিন লড়ব। একই সঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার হাইফায় সংবাদ সম্মেলনে বলেন, তারা ইরানকে বিশ্বাস করেন না। তার দাবি, ইরান কখনো আন্তরিকভাবে আলোচনা করে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকায় তাদের উপর হামলা বন্ধে চাপ প্রয়োগ করা অনুচিত। তিনি বলেন, ইসরায়েল ভালো করছে, যুদ্ধে এগিয়ে আছে, তবে ইরান ততটা ভালো করছে না বলে মন্তব্য করেন তিনি। ইউরোপীয় কূটনীতিকদের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান এলেও ট্রাম্প জানান, আপাতত যুক্তরাষ্ট্র এমন কোনো চাপ দেবে না। এদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানায়, ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয় ও রাসায়নিক দূষণের ঝুঁকি তৈরি হয়েছে। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, কেন্দ্রের ভেতরে ইউরেনিয়াম আইসোটোপ ছড়িয়ে পড়েছে, যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের পরমাণু হুমকি প্রতিহত না করা পর্যন্ত হামলা বন্ধ হবে না, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জানালো ইসরায়েল। এদিকে ইরান বলছে, নিজেদের রক্ষায় পিছপা হবে না তারাও। এদিকে অ্যান্টনিও গুতেরেস জানান, 2 দেশের মধ্যে এই সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এদিকে আগ্রাসন বন্ধ হলে কূটনীতির পথে হাঁটবে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জেনেভায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। ইরান ইসরায়েল ইস্যুতে জরুরি বৈঠক জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, 2 দেশের মধ্যে সংঘাত বিপজ্জনক গতিতে সংকটের দিকে ছুটছে। সংঘাত বিস্তৃত হলে এমন আগুন জ্বলে উঠতে পারে যেটা কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না। শান্তির আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, লড়াই এমন এক মুহূর্তে পৌঁছেছে যা শুধু জাতিগুলোর নয়, পুরো মানবজাতির ভবিষ্যৎও নির্ধারণ করতে পারে। ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত দ্রুতই ভয়াবহ মাত্রায় পৌঁছাচ্ছে। নিহত ও আহত হচ্ছে বেসামরিক মানুষ, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, পাড়া মহল্লা ও নাগরিক অবকাঠামো। হামলা চালানো হচ্ছে পারমাণবিক স্থাপনাতেও। গোটা বিশ্ব উদ্বেগ নিয়ে তা পর্যবেক্ষণ করছে। আমরা এক সম্ভাব্য বিশৃঙ্খলার মুখোমুখি হচ্ছি। এই সংঘাত বিস্তৃত হলে এমন আগুন জ্বলে উঠতে পারে যেটা কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না। বিশ্ববাসী শান্তির আহ্বান জানালেও ইরানে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, ইরানের পরমাণু হুমকি প্রতিহত না করা পর্যন্ত এই হামলা চলবে। তবে ইরানও নিজেদের প্রতিরক্ষায় সোচ্চার থাকার কথা জানায় বৈঠকে। এই বৈঠকে রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেন, ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপর একতরফাভাবে হামলা চালিয়েছে। বৈঠকের ঠিক আগে ইরাকের আকাশসীমা লঙ্ঘন করে 50টি ইসরায়েলি যুদ্ধবিমান বলে জানান জাতিসংঘে নিযুক্ত ইরাকের প্রতিনিধি।
এর আগে ইসরায়েল ইরান সংঘাত সমাধানের বিষয়ে জেনেভায় ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার শুরু হওয়া বৈঠকে প্রথমেই বক্তব্য রাখেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ইরানের জনগণের উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ইরান নিজেকে রক্ষা করছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলাকে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ইরানের উপর হামলা অব্যাহত থাকলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন তিনি। ইরানের ওপর যে কোনো অবকাঠামোগত হামলা হলে তার প্রতিক্রিয়া হবে মারাত্মক। আর ইসরায়েল ভালোভাবেই জানে তাদের কোন কোন লক্ষ্যে আমরা কতটা নির্ভুলভাবে আক্রমণ চালাতে পারি। মানবাধিকার পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার পর ইউরোপের 3 পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আরাকচি। বৈঠকের আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে কূটনৈতিক সমাধান অর্জনের জন্য সুযোগ তৈরি হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে সতর্ক করেছে রাশিয়া। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যক্ষভাবে না হলেও আকার ইঙ্গিতে ইরানকে সমর্থনের বার্তা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দেয়া নিয়ে ইরানে সামরিক হামলার পরিকল্পনা করছে বলে আশঙ্কা তাদের। যতই দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। চলমান উত্তেজনায় প্রাণহানি বাড়তে থাকলেও পিছপা না হওয়ায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য বদ্ধপরিকর নেতানিয়াহু প্রশাসন। তেহরান তেল আবিব সংঘাত নিয়ে বিশ্ব পরাশক্তির কার কি ভূমিকা তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। চলমান সংঘাতে ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, সংঘাত আরও বেড়ে যাওয়ার প্রকৃত ঝুঁকি রয়েছে। সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ খোঁজারও আহ্বান স্টারমারের। ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন ইহুদি সংগঠন জিউইশ ভয়েস ফর পিস জেভিপি। তারা জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষপাতদুষ্ট সামরিক সহায়তায় ইসরায়েল সরকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ অপরাধের প্রশ্রয় পাচ্ছে। তেহরান তেল আবিবের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালেও সেই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, মার্কিন হস্তক্ষেপ আরেকটি ভয়াবহ উত্তেজনার সিঁড়ি তৈরি করবে। এরই মধ্যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটিতে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং। নিউ ইয়র্কের এক বৈঠকে তিনি বলেন, বেসামরিক মানুষের সুরক্ষা দিতে এখনই যুদ্ধবিরতি প্রয়োজন। এদিকে ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। সব কর্মকর্তা কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যক্ষভাবে না হলেও আকার ইঙ্গিতে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। দোদুল্যমান অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই দেশটির ঘনিষ্ঠ মিত্র। তাদের সঙ্গে মিলে হয়তো ইরানের সামরিক হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইসরায়েলের হামলায় নিহত হননি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানি। গেল সপ্তাহে খবর প্রচার হয় তিনি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। ইরানি গণমাধ্যমের দাবি, শামখানি জীবিত এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গেল 13 জুন ইরান জুড়ে হামলা চালায় ইসরায়েল। নিহত হন ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতাসহ অনেকে। বিভিন্ন গণমাধ্যম খবর প্রচার করে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানি। তবে এবার ইরানি গণমাধ্যমের দাবি, প্রাণ হারাননি শামখানি। ইরান রেভলিউশনারি গার্ড কোর্পস বা IRGC নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সি ও মেহের নিউজ দাবি করেছে, শামখানি গুরুতর আহত হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইরানি গণমাধ্যমের প্রকাশিত এক বিবৃতিতে শামখানি বলেন, তিনি জীবিত আছেন এবং ইরানের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত।
শামখানির জীবিত থাকার খবর চলমান সংঘাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি গুজব ও তথ্যযুদ্ধের মধ্যেও সত্য প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত। ইরান ইসরায়েল উত্তেজনার এই পর্যায়ে নেতাদের জীবিত থাকা কিংবা মারা যাওয়ার খবর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনায় প্রমাণ করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সংঘাতে এখন সংবাদ আর তথ্য হয়ে উঠেছে যুদ্ধের অস্ত্র। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশও। বায়তুল মোকাররম মসজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুমার নামাজ পর বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন সংগঠন। এ সময় ইসরায়েল ও মার্কিন আগ্রাসন থেকে বাঁচতে বিশ্বের মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ইসরায়েল ইরান সংঘাত গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। তেহরানের পাল্টা আঘাতে তেল আবিবে বাড়ছে ধ্বংসস্তূপ। বিশ্বের শান্তিকামী মানুষ যখন জানাচ্ছেন যুদ্ধবন্ধের আহ্বান, তখন দীর্ঘস্থায়ী যুদ্ধের শঙ্কা জাগাচ্ছে ইসরায়েল আর মার্কিন কর্তা ব্যক্তিদের অনাকাঙ্ক্ষিত বক্তব্য। বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকির ঘটনার পর প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। জুমার নামাজ আদায় করে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস সহ আরও 3টি সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের দায়ে ইসরায়েলের প্রতি নিন্দা জানান বক্তারা। তারা বুঝতে পারছে বোমা মারার শাস্তি কতটুকু হয়। সাথে আমরা বলতে চাই, মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে, তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা। নেতানিয়াহুর আসল উদ্দেশ্য হলো ইরানের ক্ষমতাধর এই যে শক্তিশালী রাহবার তাকে হত্যা করা। দলমত নির্বিশেষে মানবতাবাদীরা যেভাবে লড়াই করছে, আপনারা মুসলিম হয়ে মুসলমান দেশের শাসক হয়ে মুসলমানদের পাশে দাঁড়াতে পারছেন না। জাতি এবং আকিদাগত বিদ্বেষ ভুলে ইরানের পাশে দাঁড়াতে হবে। মুসলিম বিশ্ব যত বেশি বিচ্ছিন্ন হবে এবং একে অপরের প্রতি বিদ্বেষ রাখবে, তত ইহুদিরা সুযোগ পাবে। ইসরায়েলের এমন বর্বরতার প্রতিবাদে আবারও দেশটির সকল পণ্য বয়কটের ডাক দেন মুসল্লিরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। শিগগিরই জানা যাবে দিনক্ষণ, একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, লন্ডনে বৈঠকের পর থেকেই তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত থেকেও চলছে অপপ্রচার। আর সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর থেকে আলোচনায় কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর নাকি এর আগেই আসবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা কল্পনা। তারেক রহমান দ্রুতই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিগগিরই জানা যাবে দিনক্ষণ। তার অপেক্ষায় আছে দেশের মানুষ ও বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর কাঁটাবনে প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা মহসিন মন্টুর কুলখানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান আমির খসরু। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, লন্ডন বৈঠকের পর ভারত থেকে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দাবি করেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানা চক্রান্ত করছে। দুপুরে পাবনার চাটমোহরে প্রবীণ বিএনপি নেতা আবু তাহেরকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন রিজভী আহমেদ। চক্রান্ত, ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। এছাড়া ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে দেশ গঠনে কাজ করতে হবে। আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। গত 15 বছরে এই দেশের
প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হবে। তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। ছাত্র জনতার জীবনের বিনিময়ে দেশ গঠনের যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তা রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রস্টার। শুক্রবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজাতে স্ত্রীসহ যান জার্মান রাষ্ট্রদূত। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, AZM জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গণতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা জানানো হয়, যেখানে বলা হয় একজন ব্যক্তি সর্বোচ্চ 2বার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আগামী 22 জুন নির্বাচন কমিশনে আবেদন করা হবে বলেও জানানো হয়। এদিকে নারীদের নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানান এনসিপি নেতারা। প্রতিষ্ঠার 3 মাস পর দলীয় গঠনতন্ত্র প্রণয়ন করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার দলের 6ষ্ঠ সাধারণ সভায় দলীয় গঠনতন্ত্রের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সাধারণ সভা শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। তবে এক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ 2বার সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে থাকতে পারবেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলরদের ভোটে, ন্যাশনাল কাউন্সিলের ভোটে তারা নির্বাচিত হবেন। কোনো ব্যক্তি তার জীবদ্দশায় 2বারের বেশি সাধারণ সম্পাদক বা 2বারের বেশি সভাপতি থাকতে পারবেন না। গঠনতন্ত্রে আরও উল্লেখ করা হয়, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী দায়িত্বে থাকবে রাজনৈতিক কাউন্সিল। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে 15 সদস্যের এই কাউন্সিলের সদস্য হবেন। নির্বাচিতদের মধ্যে অন্তত 3 জন নারী সদস্য থাকবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচিত রাজনৈতিক পরিষদ 11 থেকে 15 সদস্যের হবেন। 11 সদস্যের নির্বাচিত রাজনৈতিক পরিষদে ন্যূনতম 3 জন নারী সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। সবশেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সব প্রক্রিয়া শেষ করে 22 জুন নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন করা হবে। নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রয়োজনীয় নিবন্ধনের জন্য যে শর্তগুলো একটা রাজনৈতিক দল হিসেবে পূরণ করা প্রয়োজন, আমরা সেগুলো পূরণ করেই সেখানে যাব। আমরা আগামী রবিবার নির্ধারিত সময়ের পূর্বেই সেখানে যাব। এছাড়া সারা দেশব্যাপী এনসিপি নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যাচার ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানান এনসিপি নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি। সবার উপরে দেশ স্লোগান নিয়ে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে দলটি। সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের উদ্যোগে এই রাজনৈতিক দল গঠিত হয়েছে বলে জানা গেছে। নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অনেকে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান জানান, সব নাগরিকের সমান অধিকার, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করাই দলটির প্রধান লক্ষ্য। 24শে জুলাইয়ের পরে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো ছিল এবং নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদের কাছে আমাদের আশা ছিল যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হয়তো বাংলাদেশ দেখবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি গণঅভ্যুত্থানের মূল স্পিরিট, সেই স্পিরিট থেকে আমরা অনেকটা সরে গিয়েছি। বাংলাদেশ রিপাবলিক পার্টি ক্ষমতার রাজনীতি নয়, ভোটের রাজনীতি নয়,
আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। ডাকসু নিয়ে এখনো দ্বিমুখী অবস্থানে ছাত্র সংগঠনগুলো। নির্বাচন কমিশন গঠনকে স্বাগত জানিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র শিবির দ্রুত তফসিলের দাবি জানালেও ভোটের পরিবেশ নেই বলে দাবি ছাত্র দলের। গণতন্ত্রের প্রার্থীর বয়সসীমা না রাখা নিয়ে সমালোচনা করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র শিবির। আর ছাত্র দলের অভিযোগ, কাউকে বিশেষ সুবিধা দিতেই নির্বাচন নিয়ে প্রশাসন তড়িঘড়ি করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকতার ঘাটতি নেই বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। গত 16 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন পরিচালনার জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ 10 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্তভাবে অনুমোদন করে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে স্বাগত জানিয়ে দ্রুত তফসিল ঘোষণার দাবি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবিরের। তবে একটি সংগঠনকে বিশেষ সুবিধা দিতেই চূড়ান্তভাবে অনুমোদিত গঠনতন্ত্রে প্রার্থীর বয়সসীমা রাখা হয়নি বলে অভিযোগ তাদের। নির্দিষ্ট বয়সসীমা থাকাটা সাধারণ শিক্ষার্থীদের জন্য, যারা আসলেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে, এটি জরুরি ছিল বলে আমরা মনে করি। দেরি করার যে প্রবণতা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভেতরে দেখেছি, সেই প্রবণতা যাতে আর ফিরে না আসে। নির্বাচন করবার জন্য বয়সকে কোনো লিমিটেশনের মধ্যে রাখবেন না, যখন আপনি উন্মুক্ত করে দেবেন, তখন ওই যে যারা দীর্ঘদিন ধরে আদুবাই হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে নানা রকম সুবিধা নেওয়ার জন্য, তাহলে তারা এই সুযোগটি পাবে। কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন তার নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের কাছে, গোষ্ঠীর কাছে কেমন যেন জিম্মি হয়ে থাকে। এখনও ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি দাবি করে ছাত্রদল বলছে, কাউকে বাড়তি সুবিধা দিতেই এখনও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে ডাকসু নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন যদি মনে করে 2019 সালের মতো একটি পক্ষকে সুবিধা দেওয়ার জন্য বা তড়িঘড়ি করে একটি নির্বাচন, যেনতেন নির্বাচন আয়োজন করে ফেলবে, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে হয় যে শিক্ষার্থীদের যে পূর্ণ অধিকার নিশ্চিতের জন্য যে ডাকসুর স্বপ্ন বা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি বাস্তবায়ন হবে না। কাউকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ছাত্রলীগের ঝটিকা মিছিল কোথায় করেছে? যেখানে করেছে সেটা কি ক্যাম্পাসের ভেতরের কোনো জায়গা? বিভিন্ন জায়গায় যে দুর্বলতা আছে সেগুলো শিক্ষার্থীরাই আমাদেরকে বলেন, এবং এগুলো আমরাও নিজেরা ঘুরে ঘুরে দেখি, শিক্ষার্থীরা বলেন, আমরা সেগুলো মিট আপ করার চেষ্টা করছি। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি নানা উদ্যোগের কথা জানিয়েছেন প্রক্টর। শতভাগ প্রোটেকশন আছে এটা কেউ বলতে পারবে না। শাকির আহমেদ, সময় সংবাদ। কর্পোরেশনের বহুতল ভবনে মিলেছে এডিসের লার্ভা। কয়েকদিনের ভারী বৃষ্টিতেই ভয়াবহ হচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। এজন্য নগর কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন নগরবাসী। যদিও কর্তৃপক্ষের দাবি, মশক নিধনে ওয়ার্ড পর্যায়ে কাজ করছে মনিটরিং সেল। ডেঙ্গির বিস্তার রোধে রয়েছে বিটিআই লার্ভিসাইড প্রয়োগের চিন্তাও। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গি মোকাবেলায় জরুরি ভিত্তিতে র্যাপিড ক্রাশ প্রোগ্রাম চালু করা উচিত। আবু সাইদ নিশানের রিপোর্ট। শখের ছাদ বাগানে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র। টবে জমে থাকা পানি, প্লাস্টিক ড্রাম কিংবা অব্যবহৃত পাত্রে ভয়ঙ্কর এডিস মশার বিস্তার। ঢাকার 2 সিটি কর্পোরেশনের এমন অনেক বহুতল ভবনে মিলেছে ডেঙ্গুর বাহক এডিসের লার্ভা। এবার বর্ষার আগেই ডেঙ্গুর চোখ রাঙানিতে বেড়েছে আতঙ্ক। নগরবাসী বলছেন, সরকারি উদ্যোগ চোখে পড়ছে না তাদের। এছাড়া সচেতন নন সাধারণ মানুষও। আগে তো মাঝে মধ্যে আসতো, কিন্তু এখন ওইভাবে ওষুধ কোনো কিছু দিতেছে না। ওষুধ না ব্যবহার করে না দেয়, সেক্ষেত্রে তো মানুষ অসুস্থ হয়ে যাবে। বাসার আশেপাশে আনাচে অনেক পানি জমা আছে। রাস্তাঘাট পরিষ্কার রাখা, তারপর হচ্ছে বাড়ির আনাচে কানাচেগুলো পরিষ্কার রাখা, এটা আর কি নাগরিক হিসেবে আর কি এটা আমাদেরও একটা দায়িত্ব। ডেঙ্গু চারিদিকে এবার হচ্ছে জানতে পারতেছি, কিন্তু এবার আমার মনে হচ্ছে সরকার অতটা সচেতন না। গত বছর দেখছি অনেকবার আমাদের এখানে আসছে, বলছে পানি পরিষ্কার করেন, বাড়িঘর ক্লিন করেন। সবাই যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাহলে ডেঙ্গু হবে না। যদিও নগর কর্তৃপক্ষের দাবি, মশক নিধনে ওয়ার্ড পর্যায়ে গঠন করা হয়েছে মনিটরিং সেল। ডেঙ্গুর বিস্তার রোধে বিটিআই লার্ভিসাইড প্রয়োগের চিন্তা করছে উত্তর সিটি কর্পোরেশন। দক্ষিণের প্রশাসকের কণ্ঠেও একই সুর। 25টা ওয়ার্ডকে সিলেক্ট করেছি হটস্পট হিসাবে। সেগুলো হচ্ছে প্রিভিয়াস ডেটা এবং পেশেন্টের সংখ্যা দিয়ে। এই 25টা ওয়ার্ডে 34টা টিম কাজ করবে এবং প্রতিটা টিমে 15 জন করে সদস্য থাকবে। এদের কাজ হবে যে সোর্সগুলোকে রিডাকশন করা, সোর্সগুলোকে পিক করা। সোর্স পিক করলে তাহলে ব্রিডিং প্লেসের সংখ্যা কমে যাবে। ছাদ বাগানে যে টবগুলো আছে, সেই টবের মধ্যে যদি আমি বিটিআই গ্র্যানুলসটা দিয়ে দিই, তাহলে সেখানে
সে প্ল্যান্টেরও কোনো ক্ষতি করবে না, আবার সেখানে মসকিটো হতে পারবে না। এটা আমাদের একটা নতুন এডিশন। ইনশাল্লাহ আমরা আগামী 3 মাসের মধ্যে এই প্রকিউরমেন্টে যাব। মশকের উৎস যেখানে উৎপাদন হয় সেটাকে বন্ধ করা যায়, এই জন্য আমরা মোবাইল কোর্ট করার জন্য আমাদের জনগণকে সচেতন করা হবে, একই সঙ্গে তাদেরকে কিছুটা হলো আইনের আওতায় নিয়ে আসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে র্যাপিড ক্র্যাশ প্রোগ্রাম চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। এডিস মশা যদি আমরা এখনই নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এই বছর ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। জরুরি ভিত্তিতে আমাদের র্যাপিড ক্র্যাশ প্রোগ্রাম চালানো উচিত এবছরের ডেঙ্গু মোকাবেলা করার জন্য। ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাঙামাটিতে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া। রাজস্থলী, বাগাইছড়ি, বড়কল, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রান্তিক পর্যায়ে সচেতনতা ও সহায়তা কার্যক্রম বাড়ানোর তাগিদ এলাকাবাসীর। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হেফাজত সবুজের পাঠানো তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। সারা দেশে বাড়ছে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা। অন্যান্য জেলায় ডেঙ্গু বাড়লেও পার্বত্য জেলা রাঙামাটিতে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া। সীমান্তবর্তী উপজেলা রাজস্থলী, বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও জুরাছড়িতে আক্রান্তের সংখ্যা বেশি। তাদের অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আর কেউ কেউ ভর্তি হয়েছে সদর জেনারেল হাসপাতালে। দিনের বেলায় তো মশা হয়তো কামড় জানে না, বর্ষাকালে বেশি মশা বাইর হয়, হয়তো মশা কামড়ের ফলে ম্যালেরিয়া হয়। এলাকাবাসী বলছেন, সরকারের ঘোষিত 2030 সালের মধ্যে দেশ ম্যালেরিয়া মুক্ত করতে হলে প্রান্তিক পর্যায়ে বাড়াতে হবে সচেতনতা ও সহায়তা কার্যক্রম। স্বাস্থ্য বা কমপ্লেক্স বা যে কোনো একটা ক্লিনিক এই সুব্যবস্থা করলে ওখানকার হয়তো আমাদের ম্যালেরিয়া দেখতে কিছু কমে আসতে পারে। ম্যালেরিয়া প্রবণ যে 4টা উপজেলা রাঙামাটিতে আছে সেগুলোর প্রান্তিক লেভেলে সীমান্তবর্তী যে উপজেলাগুলো, সেখানে ক্যাম্পেইন প্রোগ্রাম আরো জোরালো করা উচিত। স্বাস্থ্য বিভাগ বলছে 2020 সালের আগে শুধু বর্ষা মৌসুমে এই রোগের প্রাদুর্ভাব দেখা গেলেও এখন সারা বছরেই মানুষ আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ম্যালেরিয়া এই সময়টাতে একটু বেশি বাড়লেও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি। মাঠ পর্যায়ে যেখানে ব্লাড সাইড করার সুযোগ আছে সেখানে আরডিটির পাশাপাশি ব্লাড সাইডও করছি। অর্থাৎ আমরা পুরো বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে এই কার্যক্রমটা এখন পরিচালিত করছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত রাঙামাটিতে 676 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। সময় সংবাদ, রাঙামাটি। যশোরে করোনা আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3 জনে। গত 12 জুন প্রথম করোনা রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হন সাবিলা খাতুন। তিনি আইসিইউতে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার বিকেলে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আধা ঘন্টা পরই মারা যান ওই নারী। আইসিইউতে 3 জন করোনা রোগী ভর্তি ছিলেন। 2 দিনের ব্যবধানে তারা সবাই মারা গেলেন। না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। শুক্রবার রাত 9:30টার দিকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতের খ্যাতিমান এই ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া সংস্কৃতি অঙ্গনে। আজ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে চঞ্চল মাহমুদকে। নন্দিত আলোকচিত্রী, আধুনিক ফ্যাশন ও মডেল ফটোগ্রাফির অন্যতম দিকপাল চঞ্চল মাহমুদ। ক্যামেরা হাতে দেশের আলোকচিত্র জগতে যিনি সক্রিয় ছিলেন 4 দশকের বেশি সময়। তাঁর ক্যামেরাবন্দী হয়ে পরিচিতি পেয়েছেন অসংখ্য মডেল, অভিনেতা। দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। 4 বছর আগেও একবার লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তবে সেইবার মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরতে পারলেও এবার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। শুক্রবার রাত 9টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 66 বছর বয়সী খ্যাতিমান এই আলোকচিত্রী। তার মৃত্যুতে শোকের ছায়া সাংস্কৃতিক অঙ্গনে। ফটোগ্রাফি জগতের একটা অনন্য দিকপাল আমাদের চঞ্চল মাহমুদ। মিডিয়াতে যারা জৌলুস নিয়ে কাজ করছে তাদের ফটোগ্রাফিটা চঞ্চল মাহমুদের হাত ধরেই আসা। চঞ্চল মাহমুদ বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। বাংলাদেশের সোনালী দিনের যে ফ্যাশন ফটোগ্রাফার, তার ভিতরে তিনি ছিলেন অন্যতম এবং তিনি ছিলেন এই ফ্যাশন ফটোগ্রাফির ধারক বাংলাদেশের। ওনার হাত ধরে
আমাদের দেশের অনেকে স্টার হয়েছেন, তো সেই মানুষটা চলে গেছেন, এটা অবশ্যই আমাদের দেশের সংস্কৃতিতে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামি মসজিদে নেওয়া হবে চঞ্চল মাহমুদের মরদেহ। সেখানে বাদ জোহর জানাজা শেষে দাফন করা হবে বনানী কবরস্থানে। অনেক কষ্ট পেয়েছে, অপেক্ষা করে থাকতো তার হাতে গড়া কোনো শিল্পী আসলে সে ভীষণ খুশি হতো। তার ছাত্রছাত্রী তো রেখে গেছে ৩,৫০০ ছাত্রছাত্রী। বাংলাদেশের সংস্কৃতি মণ্ডল তো তার হাতে গড়া অনেক নায়ক নায়িকা মডেল তার হাতে অনেক সমৃদ্ধ হয়েছে। ছবি তোলার পাশাপাশি চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন খ্যাতিমান এই আলোকচিত্রী। তার ছবি নিয়ে হয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার রাত 10:45টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন সাংবাদিকরা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পারিবারিক সূত্র জানা যায়, রাত 9টার দিকে বাসায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব ও অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 9 বছরের ছেলে রয়েছে তার। মামুন রেজা চ্যানেল 24-এর খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে গাংধোয়ারচর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, 2 মাস আগে হাবিবুল্লাহর বড় ভাই আমানুল্লাহর স্কুল পড়ুয়া ছেলে সাত্তারের সঙ্গে একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জুবায়েতের ঝগড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে 2 পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শুক্রবার জুমা নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ঈদগাহ মাঠের সামনে হেলালের ভাগ্নে মুখলেস তার পথ রোধ করে। এরপর হেলাল সহ কয়েকজন মিলে হাবিবুল্লাহর ওপর লাঠি ও রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল 450 কোটি টাকা আত্মসাৎ করেছেন। একই সঙ্গে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। আর অর্থ লোপাটের সহযোগী হিসেবে সাবেক মন্ত্রী, এমপি, আমলা সহ 25 জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি। গেল জানুয়ারিতে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির 5 নম্বর রোডে অবস্থিত সুধা সদনে অভিযান চালায় দুদক। এই বাড়িটি সহ সূচনা ফাউন্ডেশনের বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটিতে অস্তিত্ব খুঁজে পায়নি তারা। দৃশ্যমান অস্তিত্ব না পেলেও 5 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থলুটসহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। নথির তথ্য বলছে, সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাৎ এবং 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন পুতুল। অনুসন্ধানে উঠে এসেছে, ব্যবসায়ী সহ অন্তত 14 জন সূচনা ফাউন্ডেশনকে এসব অর্থ দিয়ে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে অনৈতিক সুবিধা নেন। এছাড়া কর্মকূপ সহ নানা অনিয়মের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল সহ 25 জনের দায় খুঁজে পেয়েছে দুদক, যার ভিত্তিতে মামলার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে অনুসন্ধানকারী দল। দুদক চেয়ারম্যান বলছেন, কর্মকূপ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ গ্রহণ সহ নানা অনিয়মের বিষয় আমলে নেওয়া হচ্ছে। ফাউন্ডেশনের আসলে ফিজিক্যাল অস্তিত্বই আমরা পাইনি। এই প্রতিষ্ঠানকে সিএসআর কিংবা অন্য কোনো নামে প্রচুর টাকা দিয়েছে এবং সেই টাকাগুলির জন্য যে প্রদেয় কর ছিল সেই করও প্রদান করা হয়নি। তাহলে এখানে দেখেন আপনার দ্বিবিধ অপরাধ, সেই অপরাধগুলি নিশ্চয়ই আমরা আমাদের আমলে আনবো। বিশেষজ্ঞরা বলছেন, মায়ের প্রভাব খাটিয়েই এসব অনিয়ম দুর্নীতি করেছেন পুতুল। তদন্তে বিষয়গুলো আমলে নেওয়ার আহ্বান। তার মা প্রধানমন্ত্রী ছিলেন, তার মায়ের প্রভাবে অন্যরা কাজ করেছে। এখন যে তদন্ত চলছে, এই তদন্তেও এই বিস্তারিত বিষয়গুলো উঠিয়ে আনা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে সিভিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মিথ্যা তথ্য দেওয়ায় গেল মার্চে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশের কাঁধে এখন 13 লাখ রোহিঙ্গার বোঝা। নতুন করে আসছেন আরও অনেকে, তাই প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। কেননা 8 বছরে একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের আশঙ্কা, দ্রুত সংকট নিরসন না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গা ক্যাম্পের বিস্তারিত জানব সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির কক্সবাজার, যেখানে আশ্রয় নিয়েছেন 13 লাখ রোহিঙ্গা। এর মাঝেও প্রতিনিয়ত বাড়ছে নতুন করে আসা রোহিঙ্গার সংখ্যা। রাখাইনে আরকান আর্মির হামলার জেরে যেমন রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে পালিয়ে আসছে, অন্যদিকে ভারত থেকেও আসছে রোহিঙ্গারা। এমন কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছেন উখিয়ার 1 নম্বর ক্যাম্পে। ইন্ডিয়া তো মোটা আরা পারাই দিয়ে আর পুরা গোষ্ঠীটি সব মিলে আসছিল। আর সরকার হদে এডিয়ার বিদেশি মানুষ এটা রাখা না যায়। গাড়ি আনি এত মাদে গাড়ি বাড়ির বোর্ডার টানি সারি দিয়ে রাতে 1:30 বাজে মরে যা মারি ফেলে বলে হয়ে না যাই না। এর আগে বেশ কয়েকবার প্রত্যাবাসনের ঘোষণা এলেও তা আলুর মুখ দেখছে না। সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকার 1,80,000 রোহিঙ্গার প্রত্যাবাসনের সম্মতি দিয়েছে, কিন্তু রাখাইনে চলমান সংঘাত পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফলে রাখাইনে ফেরা নিয়ে রোহিঙ্গাদের অনিশ্চয়তা কাটছে না। নিজের দেশত যাইয়ে রে খাস কাম করে হন না তো বেশি আদার লাগে যে আর গরো তাজে উমদে আজ জায়গা তাজে দি আর হতে ভেরিফাই করানো করিব, কিন্তু আরে মার দিহানর তোর তো আরে বলদি না মারওয়ান সলাবর দে পুরা ওয়ালর রিকোয়েশন গুজি দি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশঙ্কা, দ্রুত সময়ে প্রত্যাবাসন না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। যদি রিপাট্রিয়েশন দ্রুততম সময় না হয়, এতে যারা মনে করছে যে শুধুমাত্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে তারা ভুল করছে। এর প্রভাব যেখানে এই সমস্যার উৎপত্তি তারাও নিস্তার পাবে না। মিয়ানমারে গেল প্রায় 8 বছরেও নানা অজুহাতে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফিরিয়ে নেয়নি। আর প্রতি বছর আশ্রয় শিবিরে গড়ে 30,000 করে নতুন রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক আলোচনায় কথা বলেন তিনি। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে পূর্ণ নিরাপত্তা ও অধিকার দিয়ে প্রত্যাবাসনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। For over 8 years, Bangladesh has been hosting 1.2 million Rohingya refugees who fled from their own country, Myanmar, due to persecution by the military regime. Our humanitarian act has put us in immense socio-economic and environmental challenges, and the situation is now posing new security risks. We call for renewed international attention and action to ensure their return. সংকট দেখা দিতে পারে কাঁচা মাল আর কর্মসংস্থানে, এমন আশঙ্কা ট্যানারি মালিকদের। আর অর্থনীতিবিদরা বলছেন চামড়া শিল্পের রফতানি আয়ের মন্দা কাটাতে সিইটিপিকে 100% কার্যকরের কোনো বিকল্প নেই। MSRFN-এর রিপোর্ট। কোরবানির ঈদে বড় পরিসরে কাঁচা চামড়া সংগ্রহের পর ট্যানারিগুলোতে চলছে ওয়েট ব্লুর কাজ। 1990 সালের আগ পর্যন্ত ওয়েট ব্লু করা চামড়াই রপ্তানি হতো। 30 বছর পর 2021 সালের জুলাইয়ে ফের কয়েকটি কোম্পানি পায় এই চামড়া রপ্তানির অনুমতি। দেশে উপযুক্ত দাম মেলে না দাবিকে সামনে রেখে এবার ঢালাওভাবে ওয়েট ব্লু করা চামড়ার পাশাপাশি অনুমোদন দেওয়া হয়েছে লবণযুক্ত কাঁচা চামড়া রপ্তানির। তবে চামড়ার গুণগত মান নিশ্চিত করতে ব্যর্থ হলে কোনো উদ্যোগী সুফল নিয়ে আসবে না বলে দাবি উদ্যোক্তাদের। এক্সপোর্টের জন্য যথেষ্ট আপনার ইকুইপমেন্ট, মেশিনারিজ, ওয়্যার হাউস, ফ্রিজিং করার মতো যথেষ্ট আমাদের কাছে সব কিছু যন্ত্রপাতি থাকতে হবে। এখানে কেউ রেডি না, কেউ প্রস্তুতি নাই। এটা চলতি অর্থ বছরের মে পর্যন্ত $11 কোটি চামড়া রপ্তানি হয়েছে, যা গত বছরের প্রথম 11 মাসের তুলনায় 7% কম। আর 1 দশকে 1/3 নেমেছে এ খাতের রপ্তানি আয়। এ অবস্থায় ওয়েট ব্লু ও লবণযুক্ত চামড়া রপ্তানির সিদ্ধান্তে আরও চাপে পড়তে পারে চামড়া শিল্পের বাজার, এমন শঙ্কা ট্যানারি মালিকদের সংগঠন বিটিএর। রপ্তানি ছাড়াও আমাদের আভ্যন্তরীণ একটা বিশাল বড় মার্কেট আছে। প্রায় 30% চামড়া আমরা
আমরা এখানে সরবরাহ করে থাকি। এখন যদি রপ্তানি করেন ওয়েটগুলো এবং কাঁচা চামড়া, তাহলে কিন্তু এই জায়গাটায় আমাদের এই শিল্পটাও ধ্বংস হয়ে যায়। তবে পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় প্রক্রিয়াজাত চামড়া রপ্তানির বাজারও ক্রমেই কমছে বলে দাবি তাদের। আমাদেরকে LWG সার্টিফিকেশনটা যদি করে দেওয়া হয়, সেটাতে আমাদেরকে যদি সহযোগিতা করা হয়, তাহলে আমাদের রপ্তানি এবং সাপ্লাই চেইন সবকিছু ঠিক হয়ে যাবে। ওয়েট ব্লু লবণযুক্ত বা প্রক্রিয়াজাত চামড়া যেভাবেই হোক চামড়া শিল্পের রপ্তানি আয় বাড়াতে সাভার চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার CETP-কে পুরোপুরি কার্যকর করার কোনো বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। যে কোনো রাজনৈতিক সরকারের চাইতে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা ইতিবাচক পদক্ষেপ এই ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য রাখতে চায়, রপ্তানি ক্ষেত্রে রাখতে চায়, তাহলে আমি মনে করি যে এই দীর্ঘদিন ধরে যে সমস্যাটা আমরা সমাধান করতে পারছি না বিভিন্ন গোষ্ঠী স্বার্থের কারণে, প্রশাসনিক জটিলতার মাধ্যমে, এইটাকে হাতে নেওয়া উচিত। বহুমুখী সংকটের বৃত্তে আটকে পড়া চামড়া খাতকে টেনে তুলতে সরকারি বেসরকারি অংশীদারিত্বে যুগোপযোগী উদ্যোগ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। উদ্যোক্তাদের ওখানে যদি স্টেক থাকতো, ওনারা নিজেদের স্বার্থে এটাকে ব্যবহার করতেন। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সব জটিলতা কাটিয়ে অবশেষে জুলাই থেকে গার্মেন্টস পণ্য পরিবহনের সরাসরি কার্গো সার্ভিস চালু করতে যাচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। প্রথম পর্যায়ে একটি বিদেশি প্রতিষ্ঠান সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে। ইউরোপগামী পণ্যগুলো উজবেকিস্তান এবং অন্য রুটের পণ্য হয়ে যাবে চীন। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভারত আকস্মিকভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পরপরই বিকল্প পথ খুঁজতে শুরু হয় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে কার্গো পণ্য পাঠানোর তোড়জোড়। এই প্রক্রিয়ায় মুখোমুখি হতে হচ্ছে নানা চ্যালেঞ্জের। বিশেষ করে ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে প্রথম প্রয়োজন বিশেষায়িত RA3 জোন এরিয়া গড়ে তোলা। একই সঙ্গে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের কোনো বিকল্প ছিল না। ইউরোপে কার্গো ফ্লাইট অপারেশনকে টার্গেট রেখে মূলত আমাদের এখানে RA3 যে সিকিউরিটি ফ্যাসিলিটিসগুলো রাখা দরকার, সেই ফ্যাসিলিটিসগুলো এনশিওর করার জন্য যে প্রস্তুতি প্রয়োজন আমাদের, সেটাই আমরা আমাদের কাজটা চলমান রয়েছে। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ নিজেরাই কার্গো সার্ভিস চালু করতে নানা পক্ষের সঙ্গে আলোচনা শুরু করে। এর মধ্যে সপ্তাহে 2টি কার্গো বিমান পরিচালনার মাধ্যমে বাংলাদেশি কার্গো পরিবহনে রাজি হয় চট্টগ্রাম ইপিজেড এবং কোরিয়ান ইপিজেডে সবচেয়ে বড় বিনিয়োগকারী একটি প্রতিষ্ঠান। মাঝারি সাইজের এই কার্গো বিমানের একটি উজবেকিস্তান এবং অন্যটি চীনে পণ্য পরিবহন করবে বলে জানিয়েছেন বিমানবন্দর পরিচালক। মাঝারি সাইজের বিমান করবে, যেটা ইনিশিয়ালি প্রথম দিকে RA3 জোন হওয়ার আগ পর্যন্ত তারা হয়তো বা উজবেকিস্তানে নিবে, ওখান থেকে বাই রোডে তারা ইউরোপ নিবে, আর চায়নার কোনো জায়গায় তারা নিয়ে যাবে এইসব ছোট ছোট মাঝারি সাইজের বিমানে। চট্টগ্রাম নগরীতে 2টি বিশাল ইপিজেডের পাশাপাশি 250-র বেশি গার্মেন্টস কারখানা থাকলেও জরুরি এয়ার শিপমেন্টের ক্ষেত্রে রাজধানী ঢাকায় ছিল ভরসা। এক্ষেত্রে শাহ আমানত বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু হওয়াকে রপ্তানি বাণিজ্যের জন্য বিশেষ মাইল ফলক হিসাবে দেখছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম থেকে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু এটা অনেক ভালো হবে, কারণ এটাতে চট্টগ্রামে যারা ব্যবসায়ী আছে তাদের জন্য খরচ কমবে, সময় বাঁচবে এবং এটাতে ঢাকার উপর চাপও কমবে। উল্লেখযোগ্য পরিমাণে গার্মেন্টস পণ্য রপ্তানি না হলেও যাত্রীবাহী বিমানের মাধ্যমে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল সবজি রপ্তানি করছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত 7,32,000 কেজি এবং 2024 সালে 43,12,000 কেজি কার্গো পণ্য পাঠিয়ে 3,14,00,000 টাকা আয় করেছে। শুধু যে তৈরি পোশাক রপ্তানি হবে তা কিন্তু নয়, যথাযথ ব্যবস্থা নেওয়া হলে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সবজি ও ফল রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। অবশ্য 2005 সাল থেকে এয়ার এমিরেটস এবং ইত্তেহাদ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কার্গো ফ্লাইট পরিচালনা করে আসলো। করোনা লকডাউনের সময় 2021 সালে তা বন্ধ হয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 70 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। উপকূলীয় অঞ্চলের তথ্য মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে সংগ্রহ ও বিশ্লেষণ করতে সক্ষম হবে এই স্টেশন। ফলে দ্রুত ও নির্ভরযোগ্য আবহাওয়া পূর্বাভাস দেওয়া সহজ হবে। সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনাতেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান। স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হলো একটি বিশেষায়িত কেন্দ্র, যেখানে পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করা হয় গুরুত্বপূর্ণ তথ্য। এটি এখন দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় খুলে দিচ্ছে নতুন দিগন্ত।
চীনের জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির কারিগরি সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে বাস্তবায়ন হচ্ছে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন প্রকল্প। বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, সমুদ্র বিজ্ঞান, ম্যারিন সায়েন্স, ফিশারিজ এবং বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এই স্টেশনে বিশেষ সুবিধা পাবে। গবেষকরা স্যাটেলাইটের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করে সরাসরি গবেষণা ব্যবহার করতে পারবেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্ত করবে এক নতুন মাত্রা। কোস্টের যে কাজগুলা, যেমন সেটা ইরোশন হতে পারে, অ্যাক্রেশন হতে পারে, এই ধরনের যে মডেলিং গুলো আমরা করি আর কি, সেই ধরনের ডাটাগুলাও ইজিলি অ্যাক্সেস করা যাবে। তো ফিশারিজের যে জিনিসগুলা হয়, যে ফিশিং স্কুলগুলা আইডেন্টিফিকেশন করার জন্য ওদের স্যাটেলাইট ডাটাগুলা লাগে, তো সেগুলোও খুব এখন ইজিলি অ্যাভেলেবেল হবে। আমরা প্রাইমারি ডেটা পাই না সহজে, আমাদের প্রাইমারি ডেটা সবসময় দেখা যায় অ্যাক্সেস থাকে না, দেখা যায় হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো ধরনের ওয়েবসাইট থেকে আমাদের কিনতে হয়। তো এটার ক্ষেত্রে এখন স্যাটেলাইট এই গ্রাউন্ড স্টেশনের ক্ষেত্রে যেটা হবে, আমরা প্রাইমারি ডেটাগুলো হচ্ছে ইজিলি পেয়ে যাব। প্রকল্প সংশ্লিষ্টদের মতে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু হলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, লবণাক্ততা, স্রোতের গতি সহ গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত বিশ্লেষণ করা সম্ভব হবে। সাইক্লোন, পূর্বাভাস, উপকূলীয় বন্যা মডেলিং, জলবায়ু পর্যবেক্ষণ ও টেকসই মৎস্য ব্যবস্থাপনায় আসবে গতি। পাশাপাশি তেলগ্যাস অনুসন্ধান, শিক্ষার্থী প্রশিক্ষণ, গবেষণা, নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই স্টেশন। সমুদ্র পানির অবস্থা কি, আমাদের মাছের পটেনশিয়াল জায়গাগুলো কোথায় কোথায় আছে, বা আমাদের সমুদ্রের যেসব ডিজাস্টারগুলো আছে সমুদ্র কেন্দ্রিক, সাইক্লোন অথবা স্টর্ম সার্জেস, এই টাইপের ফোরকাস্টিং করা থেকে শুরু করে গবেষণার জায়গাটা অনেক বড় উন্মুক্ত হবে আমি মনে করি। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় বিদেশি স্যাটেলাইটের তথ্যের ওপর নির্ভরতা কমে আসবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। এখানে বসে বসে আপনি কম্পিউটারে দেখতে পারবেন বঙ্গোপসাগরের অবস্থা। যে জেলে মাছ ধরছে কক্সবাজারে, সারাদিনে 5 কেজি মাছ ধরেছে, তাকে আপনি নিয়ে ওখানে বলবেন যে বাবা তুমি এদিকে আসো, 1.5 মাইল দূরে একটা জায়গা দেখা দেবেন, ওখানে 2 ঘন্টায় সেই মাছ ধরতে পারে। এর চেয়ে একটু উপকারী জিনিস আর কি হতে পারে। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এই উদ্যোগটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 14 নম্বর লক্ষ্য বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ এশিয়ার শীর্ষ মেরিন ডেটা হাবে রূপান্তরের পথও এগিয়ে নেবে। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক SI সহ 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার ধামইরহাট থানার ভেতরে দেখা যায় রাজশাহী শিক্ষা বোর্ডের সিল করা বাক্স তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশে ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। জেলা প্রশাসক জানান, থানা হেফাজতে থাকা প্রশ্ন কিভাবে চুরি হলো তা অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। নিঃসন্দেহে এটা ন্যাক্কারজনক ঘটনায় কেন্দ্র সচিব সে সহ ট্যাগ অফিসার সহ খুলতে গেছে, গিয়ে দেখে যে তালাটা ভাঙ্গা, খুলতে গিয়ে দেখে যে একটা প্যাকেট সহ, খুঁজতে গিয়ে দেখে ওই প্যাকেটের 50টা প্রশ্নই হচ্ছে বাইরে খোলা এলোমেলো ছড়ানো। একটা তদন্ত। মৌসুমী বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দেশের সব বিভাগে। বৈরী আবহাওয়ায় 3 দিন ধরে মোংলা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। বন্দরে পণ্য খালাস ব্যাহত হচ্ছে, এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এছাড়া বৈরী আবহাওয়ার উত্তাল সাগর, এতে সুন্দরবনের অভ্যন্তরে ও সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা। নেত্রকোনায়ও বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি, তবে প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচেই রয়েছে। এছাড়া সাভারেও গত কয়েকদিনের বৃষ্টিতে পৌর এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোগান্তি লাঘবে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার দাবি পৌরবাসীর। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, পানিতে তলিয়ে যায় বসতবাড়ি ও শিল্প কারখানা। নাজুক ড্রেনেজ ব্যবস্থায় ভোগান্তিতে কুমিল্লা বিসিক শিল্পনগরী, খাদ্য গুদাম ও ভিক্টোরিয়া কলেজ এলাকার বাসিন্দারা। তবে শীঘ্রই ড্রেন ও খাল দখলমুক্ত করে পানি নিষ্কাশন স্বাভাবিক করার আশ্বাস সংশ্লিষ্টদের। বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সড়কে জলজট, প্লাবিত আশপাশের এলাকাও। কুমিল্লা শহরের বিসিক শিল্পনগরী, খাদ্য গুদাম ও ভিক্টোরিয়া কলেজ এলাকার
সড়কের পাশের ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থা। সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় রাস্তাঘাট, এমনকি পানি ঢুকে পড়ে বিসিক নগরীর কারখানার ভেতরেও। স্থানীয়রা জানান ওই এলাকাগুলো নিচু হওয়ায় বৃষ্টি হলেই নগরীর পশ্চিমাঞ্চলের পানি চলে আসে, অথচ সরু ড্রেন, পার্শ্ববর্তী মূল ড্রেন দখল হওয়া ও রেল লাইনের পাশের খাল ভরাট হয়ে যাওয়ায় নিষ্কাশন হয় খুব ধীর গতিতে। এ কারণে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। প্রিভিয়াস খুব ডেভেলপ ছিল, অনেক শিল্প কারখানা গড়েছিল। দেখেন আজকে এই পানির জন্য, জলাবদ্ধতার জন্য এখানে কোনো এখন পর্যন্ত নতুন করে কোনো শিল্প ডেভেলপ হচ্ছে না। রাস্তা নিচু হওয়ার কারণে পশ্চিম অঞ্চলের যা পানি আসে এখানে জমে যায়, আর ড্রেন চিপার কারণে আরও পানিগুলার যেতে পারতেছে না। ড্রেনের যদি সংস্কারটা যদি করা হয় তাহলে জলাবদ্ধতা থাকতো না। বৃষ্টি ছাড়াও রাস্তাঘাটে পানি থাকে, পেট্রোতে পানি থাকে। সংশ্লিষ্টরা বলছেন ড্রেন ও খাল দখলমুক্ত করে পানি নিষ্কাশন স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেগুলো দিয়ে পানি অপসারিত হবে সেই জায়গার মূল ড্রেনের কাজটি এখনো সম্পন্ন হয় নাই। সরকার বড় আমরা একটা চিঠি দিব যাতে এই কুমিল্লা সিটি কর্পোরেশনের যে আউটফল, যেটা বিশেষ করে আমাদের এই উপজেলা পর্যায়ে যেগুলো আছে, যাতে প্রকল্প নেওয়া হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীর বিসিক শিল্পনগরী, খাদ্য গুদাম ও ভিক্টোরিয়া কলেজ এলাকায় 4.25 কিলোমিটার সড়কের পাশে 2.5 কিলোমিটার ড্রেন রয়েছে, আর সিটি কর্পোরেশন এলাকার বাইরে খাল রয়েছে 3 কিলোমিটার দীর্ঘ। সময় সংবাদ, কুমিল্লা। ইলিশের ভরা মৌসুম হলেও চাঁদপুরের পাইকারি বাজারে কমেছে সরবরাহ, দামও চড়া, এতে ক্ষুব্ধ ক্রেতা। এ অবস্থায় যেসব জেলায় পাইকারি দরে ইলিশ বিক্রি হয় সেখানে একই দাম নির্ধারণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর সিদ্ধান্তে খুশি নন ব্যবসায়ীরা। নাইমুল ইসলামের নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। ভরা মৌসুমে চাঁদপুরের বিভিন্ন নদীতে ইলিশে দেখা নেই। মাছের আশায় নদীতে জাল ফেলেও অনেক জেলেকে ফিরতে হচ্ছে খালি হাতে। মাছ কি পাই নাই, মাছ নাই, মাছ হই নাই গাঙ্গ, মাছ বসে পাই না, অনেক খুব কষ্টে আছে আর কি। কোনোদিন তেলের টেয়া আইয়ে, কোনোদিন তেলের টেয়া জানাতায়। উপকূলীয় কয়েকটি জেলা থেকে চাঁদপুরের পাইকারি বড় স্টেশন বাজারে ইলিশ আসছে, তবে সরবরাহ কমে যাওয়ায় দাম আকাশচুম্বী, এতে ক্ষুব্ধ ক্রেতা। টাকা থেকে আসছি, ভাবছি যে এখানে মাছের দাম কম হবে, যেই দাম মাছ এই জায়গায় কেনার মতো না। দামটা তো বেশি চাচ্ছে, আমাদেরকে বাইরের দেখে চাচ্ছে বেশি। আমরা মাছ পাই কম জেলেরা, এই জন্য দাম একটু বেশি। এদিকে ইলিশের দাম সহনীয় পর্যায়ে রাখতে যেসব জেলায় ইলিশের পাইকারি কেনাবেচা হয় সেসব জেলায় একই দাম নির্ধারণ করার বিষয়ে উদ্যোগ নিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসন। তবে এই নিয়ে খুশি নন ব্যবসায়ীরা। এটা সম্ভব না, দাম কিভাবে নির্ধারণ করব, কারণ এটা কাঁচা মাল, পচনশীল। আজকে মাছের বাজারে ধরেন এক জায়গায় একটা মাছ উঠাইলাম, এটা দাম হবে 50,000, এখন প্রশাসন নির্ধারণ করে দিল 30,000। এই পার্টি আজকে যাবে, আর তো চাঁদপুরে আসবে না। এটা করতে হইলে সারা বাংলাদেশে একসাথে করতে হবে। মিনিস্ট্রি যদি এটা একটা উদ্যোগ নেয়, ইলিশের একটা দর দাম যদি তারা একটা লিমিট করে দেয়, আমাদের ক্রেতারা উপকৃত হবে এবং আমরা স্বল্প মূল্যে ইলিশ পাবো। সেই জন্যই আমরা এই জেলা প্রশাসন এই উদ্যোগটা নিয়েছি। বর্তমানে চাঁদপুরের পাইকারি বাজারে আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2,000 টাকা থেকে 3,000 টাকায়। ফারুক আহমদ, সময় সংবাদ। খবর, সংঘাতের পথে হাঁটবেন না, বরাবরই এমন প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতেও আগুনে ঘি ঢালার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যদিও হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নিয়েছেন সপ্তাহ দুয়েক। ট্রাম্প কি এই সময়টায় কূটনৈতিক সমাধানের জন্য নিয়েছেন নাকি আরেকটি যুদ্ধের ছক আঁকছেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। নির্বাচনী প্রচারণায় দিয়েছিলেন শান্তির বার্তা, যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গাজায় আগ্রাসন, কোথাও সংঘাত অবসানে ভূমিকা রাখেননি ডোনাল্ড ট্রাম্প। সবশেষ ইরান ইসরায়েল যুদ্ধেও আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প যা বলেন তা করেন না। এছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর তিনি তেহরান সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছেন তাও পরস্পর বিরোধী। সম্প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে শিগগিরই শান্তি প্রতিষ্ঠার ইঙ্গিত দেন ট্রাম্প। আবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যোগদানের পাশাপাশি একটি সম্ভাব্য বিকল্প হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে ইরানে হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা ট্রাম্প 2 সপ্তাহের মধ্যে তা সিদ্ধান্ত নেবেন। তাহলে ট্রাম্প কি সত্যিই শান্তি চান নাকি নতুন করে যুদ্ধের ময়দান তৈরি করছেন, তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা।
এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতেও ট্রাম্প শান্তির বার্তা দেন, সময় নেন, মস্কোর সঙ্গে সমঝোতার কথাও বলেন। কিন্তু পরে জানা যায় সেই সময়ে গোপনে ইউক্রেনে 20টি CIA এর ঘাঁটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। গুঞ্জন চলছে এবারও কি সেই চেনা পদ্ধতি অনুসরণ করছেন ট্রাম্প। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। গাজাবাসীদের প্রতি সহমর্মিতা প্রদর্শনে যুক্তরাজ্যের এক সামরিক বিমান ঘাঁটির 2টি বিমান নষ্ট করেছে ফিলিস্তিনপন্থী কর্মীরা। একদিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনপন্থী কর্মী মাহমুদ খলিল। এর মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 82 ফিলিস্তিনি। ইরানের সঙ্গে সংঘাত চললেও গাজায় থেমেনি ইসরায়েলি আগ্রাসন। শুক্রবার গাজার কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে অর্ধশতাধিক মানুষ নিহত হন, যাদের মধ্যে অনেকেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন। ইউনিসেফ জানায় ইসরায়েলি হামলায় আহত 13 বছর বয়সী আবেদ আল রহমান মারা গেছে। আগেই হাসপাতালের বিছানায় শুয়ে শিশুটি ইউনিসেফের ভিডিওতে বলেছিল সে কিভাবে সহায়তা নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়। এদিকে নিউ ইয়র্কের একটি আদালত আদেশ দিয়েছেন অবৈধ অভিবাসনের দায়ে গ্রেফতার হওয়া মাহমুদ খলিলকে মুক্তি দিতে হবে। গাজায় যুদ্ধের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন বলে মার্চে গ্রেফতার হয়েছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরপর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানির অভিযোগ তোলে অধিকার সংস্থাগুলো। খলিল বলেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার জন্য। একই সঙ্গে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে তৎপরতার দাবি জানিয়েছে ফিলিস্তিনপন্থী একটি সংস্থা। প্যালেস্টাইন অ্যাকশন নামের এক গ্রুপের সদস্যরা বিদ্যুৎ চালিত স্কুটারেই ঢুকে পড়েন ঘাঁটিতে। 2 বিওয়াজার জেট বিমানের টারবাইন ইঞ্জিনে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ছিটিয়ে দেন লাল রং। তাদের দাবি, যুক্তরাজ্য প্রকাশ্যে নিন্দা জানালেও গোপনে যুদ্ধ তৎপরতায় সহায়তা দিচ্ছে। ইসরায়েলি ও মার্কিন বিমানকে দেশটির সাইপ্রাস ঘাঁটি থেকে জ্বালানি সরবরাহ করছে বলে দাবি করে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে বলেছে এটি রয়্যাল এয়ারফোর্সের সম্পদের বিরুদ্ধে বর্বরতা। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এটিকে লজ্জাজনক বলে আখ্যা দেন। ঘটনার পরই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা শুরু করেছে সরকার। রং ছিটানো হলেও বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়ার বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন ইউক্রেন যদি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা মেনে নেয় তবে শান্তি সম্ভব। এ সময় ইউক্রেনকে বোমা হামলা চালানো থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও বিশ্বে বিভিন্ন দেশে চলমান সংঘাত নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। আর এসবের মধ্যেই আবারও বন্দি বিনিময় হয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। 2 দেশের কর্মকর্তারা জানান এটি চলমান চুক্তির অংশ। এর আওতায় শুধু জীবিত যুদ্ধবন্দীই নয়, মৃত সেনা সদস্যদের মরদেহ ফিরিয়ে দেওয়া হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান অনেক বন্দী 2 বছরেরও বেশি সময় ধরে আটক ছিলেন। সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রুশ সেনার পা যেখানে পড়ে সেটাই রাশিয়ার। তার মতে রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি এবং এই অর্থে পুরো ইউক্রেন রাশিয়ার। এ সময় তিনি জানান সীমান্ত সুরক্ষায় সুমি অঞ্চলে বাফার জোন তৈরি করছে রাশিয়া এবং প্রয়োজন হলে সুমি শহর দখলও সম্ভব। যদিও আন্তর্জাতিকভাবে ক্রিমিয়া ও 4টি ইউক্রেনীয় অঞ্চল দখলের বৈধতা এখনও স্বীকৃতি পায়নি। পুতিন আরও বলেন রাশিয়া ইউক্রেনের আত্মসমর্পণ চায় না, বরং যুদ্ধক্ষেত্রে যে বাস্তবতা সৃষ্টি হয়েছে কিয়েভ তা মেনে নিক। তিনি মনে করেন ইউক্রেন 1991 সালে স্বাধীনতা ঘোষণার সময় নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল, আর এখন সেই অবস্থান থেকে সরে গিয়ে পশ্চিমা শক্তির সহায়তায় চলছে সংঘাত। এছাড়াও ইরান ও ইসরায়েল সংঘাত, পারমাণবিক স্থাপনা ঘিরে উত্তেজনা এবং বৈশ্বিক অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পুতিন। তার মতে বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। এমনকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ইঙ্গিত করে তিনি বলেন এমনটা চলতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুও। 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রসারের লক্ষ্যে 7 বিভাগীয় শহরে আয়োজন করা হবে বর্ণাঢ্য অনুষ্ঠানের। প্রতিটি ভেন্যুতে অনূর্ধ্ব 12 6-a-সাইড ক্রিকেট প্রতিযোগিতার সঙ্গে রাখা হবে অন্যান্য বিনোদন প্রোগ্রাম। 21 থেকে 28 জন পর্যন্ত চলবে এই আয়োজন। দেখতে দেখতে 25 বছরে পা রেখেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট। জাতীয় স্টেডিয়ামে 2000 সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোশাকের পথ চলা শুরু হয় বাংলাদেশের। লম্বা সময় অনেক অভিজ্ঞতাই জমা পড়েছে বাংলাদেশের ঝুলিতে, তবে সাফল্যের চেয়ে অপ্রাপ্তির অর্জনই বেশি বাংলাদেশের। এখন পর্যন্ত 153টি
টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে মাত্র 23 ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আর 111 ম্যাচে হারের পাশাপাশি 18টি ড্র রয়েছে বাংলাদেশের। লম্বা সময় সাদা পোশাকে ম্যাচ খেলেও জয়ের পরিসংখ্যান হতাশ করবে যে কাউকে। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারের ক্ষতটা এখনো দগদগে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বড় ব্যবধানে হেরেছে লাল সবুজ দল। সাফল্যের তালিকা কম থাকলেও টেস্টে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো জায়ান্টদের হারিয়েছে বাংলাদেশ। যদিও ঘরের মাঠের সেই উইকেট নিয়েও ছিল বিতর্ক, তবে ১৭তম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ম্যাচটি স্মরণীয় করে রেখেছে টাইগাররা। এছাড়া পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করেও সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। এবার ২৫ বছর পূর্তিতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে ক্রিকেট বোর্ড। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রসারের লক্ষ্যে ৭ বিভাগীয় শহরে আয়োজন করা হবে বর্ণাঢ্য আয়োজনের। বিভাগীয় শহরগুলোতে অনূর্ধ্ব ১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার সঙ্গে রাখা হবে বিনোদন অনুষ্ঠান। ২১ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে এই আয়োজন, যা খুলনা বিভাগীয় স্টেডিয়াম দিয়ে যাত্রা শুরু করবে। এরপর ২২, ২৩, ২৪, ২৫ জুন আয়োজন থাকবে রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও ঢাকায়। দুদিন বিরতি দিয়ে ২৮ জুন রংপুর ও বরিশাল দিয়ে শেষ হবে টেস্টের ২৫তম পূর্তি অনুষ্ঠান। প্রতিটি ভেন্যুতে সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতা ছাড়াও অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য রাখা হবে বিভিন্ন ধরনের বিশেষ কার্যক্রম। অভিভাবকদের প্রাথমিক ক্রিকেট কৌশল সম্পর্কে ধারণা দিতে থাকবেন একজন বিভাগীয় কোচ। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন পেসার হান্টে। এছাড়া টেস্ট ক্রিকেটের ভাষ্যকার দেওয়ার সুযোগ পাবেন দর্শক ও শিক্ষার্থীরা। সঙ্গে টেস্ট ক্রিকেটীয় বিষয়ক ছবি অঙ্কন প্রতিযোগিতাও থাকবে এ আয়োজনে। আর সবার জন্য উন্মুক্ত থাকবে স্ট্যাম্পিংয়ের চ্যালেঞ্জও। বিসিবির বিশ্বাস এই আয়োজনে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়বে নতুন প্রজন্মের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে ১৩ মাস পর জাতীয় দলে ফিরতে মরিয়া মোহাম্মদ সাইফুদ্দিন। নিজের প্রস্তুতি নিয়ে আশাবাদী এই টাইগার অলরাউন্ডার। চট্টগ্রামে হতে যাওয়া 2টি প্র্যাকটিস ম্যাচে পারফর্ম করেই জায়গা করে নিতে চান ওয়ানডে ও টি-20 দলে। এদিন শ্রীলঙ্কা সিরিজের জন্য অনুশীলন ক্যাম্প করতে চট্টগ্রাম গিয়েছেন দেশে থাকা সাদা বলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কায় টেস্ট পরীক্ষাটা বেশ ভালোই দিচ্ছে বাংলাদেশ। দেশে বসে নেই সাদা বলের ক্রিকেটাররাও। শামীম, নাইম, হৃদয়রা এদিন বৃষ্টি মাথায় নিয়ে রওনা হয়েছেন চট্টগ্রামের উদ্দেশ্যে। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের স্কোয়াডের প্রাথমিক বিবেচনায় আছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। দীর্ঘ ১৩ মাস ধরে জাতীয় দলের বাইরে এই অলরাউন্ডার। ইনজুরি কাটিয়ে সবশেষ ডিপিএল দিয়ে আবারও ফিরেছেন ২২ গজে। ব্যাটিংয়ে হতাশ করলেও বোলিংয়ে ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন সেরা বোলারদের তালিকায় ৩ নম্বরে। শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতিটাও হয়েছে বেশ। এখন শুধু অপেক্ষা একটা সুযোগের। অপরচুনিটির অপেক্ষায় আছে। সদ্য ডিপিএলটা শেষ করেছি। এই গরমে রোজার মধ্যে 14টা ম্যাচ খেলেছি। ইনশাল্লাহ ফিট না হলে তো খেলা সম্ভব ছিল না, যদিও আমরা রানার আপ হয়েছি মোহামেডান। তো অবশ্যই আমার লক্ষ্য থাকবে ওডিআই এবং টি-20 ফরম্যাট দুইটাই নিজেকে উজাড় করে দেওয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে, টি-20-র জন্য বেশ কয়েকদিন ধরেই অনুশীলন করছে দেশে থাকা সাদা বলের ক্রিকেটাররা। লঙ্কা সফরে যাওয়ার আগে চট্টলায় খেলবে 2টি প্রস্তুতি ম্যাচ। সেখানে পারফর্ম করতে মুখিয়ে তারা। আমাদের এখানে ফিটনেসের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এরকম টাফেস্ট ক্যাম্প হয়তো এর আগে করিনি। একদিনেই ফিল্ডিং, রানিং, জিম, ব্যাটিং, বলিং স্কিল সব কিছুই একদম 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রোগ্রাম থাকে। যেসব প্লেয়ারদের ল্যাকিংস ছিল ব্যাটিং বলেন বা বলিং বলেন, ল্যাকিংসগুলো নিয়ে আমরা কাজ করেছি। এখানে আসলে ম্যাচ খেলবে, ম্যাচের মধ্যে তারা খুব বেশি ডেভেলপ করার সুযোগ নেই স্কিলের। তো আমরা ম্যাচে দুইটা ফোকাস করছি। দুবাইয়ের পর পাকিস্তানেও টি-20 সিরিজে টাইগার পেসারদের পারফরমেন্স ছিল হতাশার। তবে তাসকিন মুস্তাফিজ ফেরায় শ্রীলঙ্কা সিরিজে আবারও আগের রূপে ফিরবে টাইগারদের পেস ইউনিট, এমনটাই বিশ্বাস কোচ নাজমুল হোসেনের। মুস্তাফিজ, শরীফুল বা আপনি তাসকিন যদি বলেন, ওরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছে এবং এরকম সিচুয়েশন অনেকবার পড়ছে। বাট আমি আশাবাদী ওরা প্র্যাকটিসে যেভাবে নিজেদের মেলে ধরছে এবং যেহেতু ছিল আমাদের আর 7 বা 10 দিনের মধ্যে ওয়ানডে সিরিজটা বাকি আছে এবং ওরা এইভাবেই এগোচ্ছে। তো আশা করি আমাদের যে এক্সপিরিয়েন্স বলারগুলো দিয়ে খেলে শ্রীলঙ্কাতে ডিফারেন্ট আমরা রেজাল্ট করতে পারি। এ দলের ক্রিকেটারদের নিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে রোববার ও মঙ্গলবার চট্টগ্রামে দিবারাত্রি 2টি ওয়ানডে খেলবে টাইগার ক্রিকেটাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে রাজশাহীর নাম। আলোচনায় আছে বরিশালও। যদিও পরের মৌসুমের আগে সময় খুব কম থাকায় দক্ষিণাঞ্চলের এই ভেন্যুকে এবার নাও দেখা যেতে পারে। দ্বাদশ আসরে ফ্র্যাঞ্চাইজি তালিকাতেও আসবে পরিবর্তন।
দুর্দান্ত রাজশাহী চিটাগাং কিংসের থাকার সম্ভাবনা অনেকটাই কম, আগ্রহ দেখাচ্ছে নোয়াখালী। 13 বছরেও হোম অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজনে ব্যর্থ পিসিবি। মিরপুর কেন্দ্রিকই রয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। কালে ভদ্রে কিছু ম্যাচ পায় চট্টগ্রাম আর সিলেট। তাতে বিপিএল এর উন্মাদনা বাড়ানো যায়নি এক যুগেও। একটা সময় খুলনা ভেন্যু হিসেবে ব্যবহার করা হলেও কালের বিবর্তনে সে স্টেডিয়ামও মৃতপ্রায়। এমন দশার কারণ একটাই, নীতি নির্ধারকদের সদিচ্ছার অভাব। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে কাটতে পারে সেই রুগ্ন দশা। বিপিএলকে আরও ছড়িয়ে দিতে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট যাচ্ছে উত্তর অঞ্চলে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খেলা গড়ানোর সিদ্ধান্ত অনেকটাই পাকা। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, খোদ যুব ক্রীড়া উপদেষ্টার আগ্রহের কারণেই আলোর মুখ দেখতে যাচ্ছে রাজশাহীবাসী। পাশাপাশি ক্রিকেট প্রেমের কারণে আলোচনায় আছে বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিভাগ থেকে পৃষ্ঠপোষকদের আগ্রহ টের পাচ্ছে বিসিবিও। এরই মধ্যে বেশ কিছু সংস্কার কাজ চলমান। বসানো হয়েছে নতুন সিট আর স্কোরবোর্ড। যদিও আউটফিল্ডের দুরবস্থার কারণে দ্বাদশ আসরে দক্ষিণাঞ্চলে নাও দেখা যেতে পারে বিপিএল। বিসিবির সবশেষ সভায় বিপিএল এর গভর্নিং কাউন্সিল নতুন করে গঠনের পাশাপাশি সিদ্ধান্ত এসেছে ফ্রাঞ্চাইজিগুলোর ব্যাপারে। একাদশ আসরে রাজশাহী চিটাগাংয়ের আর্থিক ইস্যু টনক নড়িয়েছে নীতি নির্ধারকদের। পরের আসরে দেখা যাবে না দুর্দান্ত রাজশাহীকে, সুযোগ কম চিটাগং কিংসের। ব্যাংক গ্যারান্টি নিয়ে এই দুই দলকে রিপ্লেস করার চেষ্টা চলছে। প্রয়োজনে দল কমিয়ে এই টুর্নামেন্ট আয়োজনেও সায় দিয়েছে বিসিবি পরিচালকরা। নতুন দল নেয়ায় আগ্রহ বেশি নোয়াখালীর একটি স্বনামধন্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রির। সেখানকার ক্রিকেট প্রেমী মানুষের কথা ভেবেই ব্যাংক গ্যারান্টি দিয়ে লম্বা সময়ের জন্য বিপিএলে যুক্ত হতে এরই মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত কারা দল পাচ্ছে সে সিদ্ধান্ত নিতে আরও সময় নেবে মাহবুব আনামের নেতৃত্বাধীন নতুন গভর্নিং কাউন্সিল। সাব্বির মিথুন, সময় সংবাদ। টানা 2 মৌসুমে রিশাদ হোসেনকে দলে নিয়েছে হোবার্ট হ্যারিকেন্স। বাংলাদেশের লেগ স্পিনারকে প্রশংসায় ভাসিয়েছেন বিগ ব্যাশ দলটির হাই পারফরম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার। তিনি জানান, রিশাদকে নিতে বড় ভূমিকা রেখেছেন রিকি পন্টিং। টি-20 বিশ্বকাপে টাইগার স্পিনারের পারফরম্যান্স নজর কেড়েছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তির। আগ্রাসী বোলিং আর উইকেট নেয়ার সামর্থ্যের কারণে রিশাদকে বেশি পছন্দ হোবার্ট হ্যারিকেন্সের। রিশাদ হোসেনের সাম্প্রতিক পারফরম্যান্স ইমপ্রেসিভ নয়। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে শিকার মাত্র 2 উইকেট। এর মধ্যে 2 ম্যাচে 50-এর ওপরে রান দিয়েছেন। পিএসএলে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের জার্সিতে 7 ম্যাচে 13 উইকেট নিলেও শেষ দিকে বেশ খরুচে ছিলেন। ইকোনমি ছিল প্রায় 9.5। তারপরও অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় চাহিদা কমেনি। 2024 সালে প্রথমবার রিশাদকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হ্যারিকেন্স। বিপিএল এর সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় সেবার খেলা হয়নি তার। এবার টানা দ্বিতীয় মৌসুমে টাইগার লেগ স্পিনারকে নিয়েছে বিগ ব্যাশের দলটি। রিশাদ হোসেনকে আমরা গত বছরও নিয়েছিলাম। রিকি পন্টিং আমাদের কনসালট্যান্ট। তিনি রিশাদকে চেনেন, সে ভালো করছে, বিশ্বকাপে খেলেছে, অনেক উইকেট নিয়েছে। আমেরিকান সয়েলে অনুষ্ঠিত সবশেষ টি-20 বিশ্বকাপে রিশাদের পারফরম্যান্স ছিল নজর কাড়া। 7.76 ইকোনমিতে 7 ম্যাচে 14 উইকেট নিয়ে আসরের ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। গতি বৈচিত্র্য, বাউন্স আছে। লেগ স্পিনের পাশাপাশি করতে পারেন গুগলিও। রয়েছে উইকেট টেকিং অ্যাবিলিটি। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করতে পারেন। সবকিছু মিলিয়ে রিশাদ কমপ্লিট প্যাকেজ। একাধিক দলের তাকে নিয়ে আগ্রহ ছিল। সে অ্যাটাকিং লেগ স্পিনার। আমরা ডিফেন্সিভ কাউকে চাচ্ছিলাম না। সে ব্যাটিংটাও ভালো করে। রিশাদকে 8 নম্বরে খেলালে আমাদের ব্যাটিং লাইন আপও বেশ লম্বা হবে। গত বছর বিগ ব্যাশে শুধু নয়, গ্লোবাল টি-20 কানাডা থেকে ডাক পেয়েও এনওসি জটিলতায় অংশ নিতে পারেননি রিশাদ। তবে এবছর পিএসএল দিয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়েছে টাইগার লেগির। বিবিএল আরও বড় মঞ্চ। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি ইভেন্টে খেলা হলে ভালো কিছু করে দেখাতে চাইবেন রিশাদ। তার ওপর হোবার্ট হ্যারিকেন্সের আস্থার প্রতিদান দিতে চাইবেন। মাকসুম আলম খান, সময় সংবাদ। এশিয়ান কাপ খেলার স্বপ্নে এখনই হাল ছাড়তে চান না জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও বাছাই পর্বের বাকি 4 ম্যাচে জয় তুলে নিতে চান এই ফুটবলার, যার জন্য সেপ্টেম্বর উইন্ডোতে শক্তিশালী দলের সঙ্গে খেলতে চান
প্রস্তুতি ম্যাচ। এদিকে জাতীয় দলে আরও প্রবাসী ফুটবলার যুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তপু। উপভোগ করতে চান ফুটবল ঘিরে সমর্থকদের উন্মাদনাও। জাতীয় দল ও ক্লাব ব্যস্ততা শেষে লম্বা ছুটিতে ফুটবলাররা অফ সিজনে এই সময়টা পরিবারের সঙ্গে কাটাচ্ছেন জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। তবে ছুটিতে থাকলেও তার ধ্যান ফুটবলকে ঘিরেই। উপভোগ করছেন দেশের ফুটবলের আমূল পরিবর্তনকে। বাংলাদেশ জাতীয় দলের রক্ষণ ভাগের অবিচ্ছেদ্য অংশ তপু বর্মন। লাল সবুজদের অধিনায়ক জামাল ভুঁইয়া নিয়মিত না হওয়ায় দায়িত্ব বেড়েছে এই ডিফেন্ডারের। বিগ ম্যাচগুলোতে অধিনায়কের আর্মব্যান্ড হাতে দেখা যায় তাকে। দায়িত্বের সঙ্গে বেড়েছে সমর্থকদের প্রত্যাশাও, যা চাপ হিসেবে না নিয়ে উপভোগ করছেন এই ডিফেন্ডার। সবাই এখন ফুটবলকে দেখতে চায় এবং ফুটবল নিয়ে কথা বলে, চায়ের দোকানে বলেন, টিভির দোকানে বলেন, সব জায়গায়। তো এইগুলি ব্যাপার আমাদের প্লেয়ারদের জন্য খুবই মোটিভেটেড এবং আমার কাছে মনে হয় যে নেক্সট যে ম্যাচগুলো আছে সেখানে পারফর্ম করতে যদি আমরা ভালো চাই, এই জায়গা থেকে আমাদের মোটিভেশন নিতে হবে। ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও এখনও টিকে আছে বাংলাদেশের এশিয়ান কাপ খেলার স্বপ্ন। তাই এখনই হাল ছাড়তে চান না তপু বর্মন। এশিয়ান কাপ বাছাইয়ে আসন্ন ম্যাচগুলোতে ভালো করতে সেপ্টেম্বর উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলে সেরে নিতে চান প্রস্তুতি। চিন্তাটা এখন শুধুই এশিয়া কাপের মানে নেক্সট লেভেলে যাওয়ার এবং ফাইনাল স্টেজে আমাদের খেলা সৌদি আরবে। তো দেখেন, এখন যদি আমি ক্যালকুলেশন করি আমাদের হাতে কিন্তু ভালো সুযোগ আছে। 4টি ম্যাচ আছে, এর মধ্যে 2টা হোম ম্যাচ খেলবো, 2টা অ্যাওয়ে খেলবো। সেপ্টেম্বর উইন্ডোটা আমাদের ভালোভাবে কাজে লাগানো, ইউটিলাইজ করা উচিত। কারণ দেখেন, অক্টোবরে আমাদের 2টা খেলা, 9 এবং 14 তারিখ হংকংয়ের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে। তো আশা করি যে সেপ্টেম্বরের উইন্ডোটা আমরা খুব ভালোভাবে পজিটিভ ওয়েতে কাজে লাগাবো, কারণ প্রিপারেশন হিসেবে। তো আমার কাছে মনে হয় যে একটা স্ট্রং প্রতিপক্ষের সাথে যদি আমরা খেলি তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। হামজা সমিত, ফাহামেদুলদের কারণে বদলে গেছে জাতীয় ফুটবল দল। লাল সবুজ দলে আরো বেশ কজন প্রবাসী ফুটবলার যুক্ত হওয়ার অপেক্ষায়। বিষয়টাকে ইতিবাচকই বলছেন তপু। আসলে এটা খুবই ভালো ব্যাপার এবং দেশের জন্য এগুলো আমার কাছে মনে হয় যে ইন ফিউচারে আরও বেশি পজিটিভ এবং আরও বেশি রেজাল্ট আসবে। তো আশা করি যে আমরা যারা আছি সবসময় আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং পজিটিভ ওয়েতে সবসময় থাকি। আপাতত ফুটবলের কোনো ব্যস্ততা না থাকলেও নিজের ফিটনেস নিয়ে সতর্ক তপু বর্মন। নিজ ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে এএফসি টুর্নামেন্ট খেলতে নিজেকে প্রস্তুত রাখছেন এই ডিফেন্ডার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাল্টাপাল্টি আঘাতে কাঁপছে ইরান। ইসরায়েল হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। আত্মরক্ষায় পিছপা হবে না তেহরানও। সংঘাত বাড়লে নিয়ন্ত্রণ অসম্ভব, সতর্কতা গুতেরেসের। ডাকসু নির্বাচন নিয়ে দ্বিমুখী অবস্থান, দ্রুত তফসিল চায় গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র শিবির। ভোটের পরিবেশ নেই বলছে ছাত্রদল। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস প্রশাসনের। ভয়ঙ্কর রূপে ডেঙ্গু, বহুতল ভবনে মিলছে এডিসের লার্ভা। মশক নিধনে উদাসীনতার অভিযোগ। তৎপর মনিটরিং সেল, দাবি 2 সিটির র্যাপিড ক্রাশ প্রোগ্রামের তাগিদ। এবং পরপারে পাড়ি জমালেন খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। ভুগছিলেন বার্ধক্যজনিত জটিলতায়, ছিলেন লাইফ সাপোর্টেও। সতীর্থ সহকর্মীদের শোক। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।